আসসালামু আলাইকুম। ফ্লাটার অ্যাপস ডেভেলপমেন্ট কোর্সের অষ্টম ব্যাচের আজকের পর্বে আপনাদের টপিক হলো ডার্ট ফাংশন এবং আপনাদের সাথে আমি আছি আব্দুল্লাহ আল নোমান। এবং ফাংশন নিয়ে আলোচনা করার আগেই আমাদের বুঝতে হবে যে আসলে পজিশনাল আর্গুমেন্টস, নেমড আর্গুমেন্টস, অপশনাল আর্গুমেন্টস এই বিষয়গুলো কি। তো আমরা যখন ফাংশন শিখব, ফাংশনের সাথে সাথে আমরা এই বিষয়গুলো আসলে শিখে নিব। ওকে, আচ্ছা, এরপরে আমরা শিখব যে আমরা আজকে যে ডার্টে ফাংশনগুলো ব্যবহার করব, এই ফাংশনের কিছু বৈশিষ্ট্য আছে। তো একটা ফাংশনের মোট 4 ধরনের বৈশিষ্ট্য হতে পারে। তো প্রথম যেটা আছে, প্রথম পয়েন্টে, সেটা হলো কি যে নো রিটার্ন টাইপ, নো আর্গুমেন্টস। এরপরে হতে পারে কি নো রিটার্ন টাইপ উইথ আর্গুমেন্টস। এরপরে হতে পারে উইথ রিটার্ন টাইপ, নো আর্গুমেন্টস। এবং সর্বশেষে আরেকটা হতে পারে, সেটা হলো কি উইথ রিটার্ন টাইপ উইথ আর্গুমেন্টস। তো এই একটা ফাংশনের এতগুলো বৈশিষ্ট্য থাকতে পারে। ওকে, এবং একটা ফাংশন আসলে দেখতে কী রকমের হয়, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, একটু লক্ষ্য করবেন যে একটা ফাংশন দেখতে মূলত এই রকমের হয়। ফাংশনের প্রথমেই থাকে একটা টাইপ, মানে এই ফাংশন কোন ধরনের টাইপ রিটার্ন করবে সেই টাইপটা এখানে বলা থাকে। এরপরে একটা ফাংশনের নাম থাকে। তো ফাংশনের নাম যে কোনো কিছুই হতে পারে, লাইক অ্যাজ ভেরিয়েবলের মতো আপনারা যে কোনো কিছু নাম দিতে পারেন। তো অবশ্যই ফাংশনের যে কাজ থাকবে সেই কাজের উপরে সিমিলার রেখে আপনারা নামটা দেওয়ার চেষ্টা করবেন। ওকে, এরপরে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে ফাংশন মূলত আমরা লিখি ক্যামেল কেজে। ওকে, তো ক্যামেল কেজ কেমন লিখতে হয় যে প্রথম একটা ওয়ার্ডের প্রথম লেটারটা হয় একদম ছোট হাতের, তারপরের প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা হয় বড় হাতের। ওকে, এরপরে দেখেন যখন আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করি তখন ফাংশনের নামের পরে একটা প্যারেনথেসিস থাকে। প্যারেনথেসিস মানে কি ফার্স্ট ব্র্যাকেট থাকে, এবং এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আসলে আমাদের কি থাকে, আর্গুমেন্ট থাকে। দেখেন আমাদের এখানে দুইটা আর্গুমেন্ট আছে, যে ইন্টিজার এ এবং ইন্টিজার বি। এখানে একাধিক আর্গুমেন্ট থাকতে পারে। ওকে, এখানে অনেকগুলো আর্গুমেন্ট হতে পারে এবং আর্গুমেন্টগুলোর টাইপগুলোও কিন্তু ভিন্ন ভিন্ন হতে পারে। ওকে, এরপরে আমাদের এইখানে একটা কার্লি ব্র্যাকেট আছে, এবং এই কার্লি ব্র্যাকেটের ভিতরে মানে এই ব্লকটার ভিতরে যা কিছু থাকবে এটা হলো কি ফাংশনের অন্তর্ভুক্ত। এবং এখানে আমাদের কাজগুলো করার পরে আমরা চাইলে সেই রেজাল্টটাকে বা সেই আউটপুটটাকে আমরা রিটার্ন করতে পারি। ওকে, তো এটা হলো একটা ফাংশনের ব্লু প্রিন্ট, মানে একটা ফাংশন দেখতে চলে এই রকমের হয়ে থাকে। ওকে, ধন্যবাদ সবাইকে। তো আমরা চলে আসলাম আমাদের বিএস কোডে, এবং দেখেন এইখানেও কিন্তু আমাদের একটা মেইন ফাংশন, মাত্র যেটা আমি আলোচনা করলাম বা দেখাইলাম যে একটা ফাংশন দেখতে কেমন হয়, এবং দেখেন ওই ফাংশনটা কিন্তু দেখতে ঠিক এইরকমভাবে, বাট এইটা হলো কি ডার্টের ডিফল্ট মেইন ফাংশন। এই ফাংশনটা অবশ্যই আমাদের ব্যবহার করতে হবে, এবং চাইলেও আমরা এই ফাংশনটার নামটাকে চেঞ্জ করতে পারবো না। ওকে, এখন দেখেন আমি খুব ছোট একটা এক্সাম্পল দিই। যখন আমরা ফ্ল্যাটার অ্যাপ্লিকেশন তৈরি করব, তো একটা ফ্ল্যাটার অ্যাপ্লিকেশন তো অনেকগুলো স্ক্রিন থাকতে পারে, তাই না? অনেকগুলো স্ক্রিন থাকে, অনেকগুলো অ্যাকশনস থাকে। তো সাপোজ আমার একটা ফ্ল্যাটার অ্যাপ্লিকেশনে আমার 5টা পেজ আছে, এবং ওই 5টা পেজে আমার একটা কাজ, একটা স্পেসিফিক কাজ বা একটা কমন কাজ আমার করতে হবে। সেটা হলো কি যে আমি চেক করব যে আমার ফোনে ইন্টারনেট কানেকশন অ্যাভেলেবেল আছে কিনা। ওকে, এবং এই কাজটা আমার পুরো অ্যাপটায় 5 জায়গায় করতে হবে বা 7 জায়গায় করতে হবে। তো এই যে ইন্টারনেট আছে কিনা এটা চেক করার জন্য আমার প্রায় 5 থেকে 7 লাইন কোড লিখতে হবে। তো এই 5-7 লাইন কোড আমার 5 জায়গায় যদি প্রয়োজন হয়, তাহলে কি আমি সেটা 5 জায়গায় লিখবো? সেটা আমরা 5 জায়গায় লিখবো না। যদি আমরা 5 জায়গায় লিখি তাহলে কি হবে, আমাদের একই সেম কোড বারবার রিপিট করতে হবে। ফলে দেখা যাচ্ছে যে একই কোড বাট আমার
5 জায়গা লিখতে হচ্ছে, তার ফলে কি হচ্ছে আমাদের প্রায় 25 লাইন হয়ে যাচ্ছে। ওকে, তো এটা কখনই আমরা করবো না। আমরা কি করব যে ওই একটা স্পেসিফিক টাস্ক এবং একটা স্পেসিফিক টাস্ককে আমরা একটা ফাংশনের ভিতরে নিয়ে আসবো, এবং আমাদের যেখানে প্রয়োজন হবে, যদি আমাদের পুরো অ্যাপটায় 5 জায়গায় প্রয়োজন হয় যে ইন্টারনেট কানেকশন আমার আছে কিনা ফোনে অ্যাভেলেবেল, তাহলে আমরা কী করবো, শুধুমাত্র ওই ফাংশনটাকে কল করে আমরা সেটাকে চেক করতে পারবো। তাহলে কি হলো, আমাদের কিন্তু ওই 25 লাইনে কোড লিখতে হলো না, শুধুমাত্র 5 লাইনে কোড আমরা একটা ফাংশনের ভিতরে রেখে দিলাম এবং ওই ফাংশনটা ব্যবহার করে আমরা সেভ কেসটাই করতে পারলাম। ওকে, তো এখানে এখানে আমার সাপোজ একটা লুপ আছে। ওকে, জাস্ট আমি একটা লুপ লিখবো এখানে। সো আমি এখানে আসলে ফর লুপটা ইউজ করি, যে ইন্টিজার i ইকুয়াল টু 0 এবং i লেস দ্যান 100 i প্লাস প্লাস, এবং আমি সিম্পলি কি করব, জাস্ট প্রিন্ট করব যে i। ওকে, এখন এখন আমি চাচ্ছি যে আমার এই কাজটা 5 বার হবে বা 7 বার হবে। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আমাকে বারবার এই কোডটাকে এখানে কপি করতে হবে, তাই না? এখানে কিন্তু আমাদের 5 থেকে 7 বার এবং আমাকে কপি করতে হবে। এখানে শুধুমাত্র একটা লাইন দেখতে পাচ্ছেন, মানে এখানে কিন্তু আরও বেশি লাইন হতে পারে, তাই না? তো যদি আমরা এভাবে 5 থেকে 7 বার কপি করি সেম জিনিসটা, সেটা কিন্তু আসলে কি হলো না, রিডেবিলিটি আমাদের বাড়লো না। ওকে, এবং এটা কিন্তু অবশ্যই আমাদের অ্যাপের পারফরমেন্সটাকে খুব খারাপ করবে। সো আমরা যে কাজটা করবো, যে এই কাজগুলোকে বা এই কোডটাকে আমরা একটা ফাংশনের ভিতরে রেখে দেব। তো ফাংশনটা কী করতে হবে, আমাদের এই মেইন ফাংশনের ভিতরে তৈরি করতে হবে। তো একটা ফাংশন কেমন তৈরি করতে হয়, প্রথমে আমরা কী করব, একটা ফাংশনের রিটার্ন টাইপ লিখব, এবং যদি কোনো ফাংশনের রিটার্ন টাইপ না থাকে তখন সেখানে আমরা লিখব কি ভয়েড। ওকে, এবং এই ফাংশনের নাম দিচ্ছি আমরা সাপোজ যে রিপিট নাম্বার। ওকে, এবং এই যে আমরা ফর লুপটা নিয়েছিলাম, এই ফর লুপটাকে আমরা এখন এখানে রাখবো না, আমরা কি করব সেটাকে এখানে রেখে আসবো। তো একটা কাজ করি আমরা, যে প্রথমে দেখে আসি যে আমাদের আসলে আউটপুটটা কেমন দেখতে পাচ্ছি আমরা। সো আমি এই ফাংশনটাকে এখানে কমেন্ট করে দিচ্ছি। তো আমাদের শুধুমাত্র একটা মেইন ফাংশন আছে এবং এখানে একটা লুপ আছে। এখন যদি আমরা এই কোডটাকে রান করি, সেক্ষেত্রে আমরা কী পাবো, 0 থেকে 99 পর্যন্ত আমাদের প্রিন্ট হবে। ওকে, এখন এই সেম কেসটা আমরা এখন আর এই মেইন ফাংশনের ভিতরে করব না। ওকে, এটাকে আমরা কি করব, আমরা যে মাত্র ফাংশনটা তৈরি করেছিলাম সেই ফাংশনের ভিতরে নিয়ে আসবো। সো আমি এখান থেকে এটাকে কাট করে নিয়ে আসতেছি আমাদের এই রিপিট নাম্বার ফাংশনের ভিতরে। ওকে, এখন দেখেন আমাদের এই কিন্তু একটা মেইন ফাংশন এবং এখানে আমাদের একটা কাস্টম ফাংশন তৈরি করেছি আমরা। বাট আমরা জানি কি যে কম্পাইলার সবসময় কম্পাইল করে কোন জায়গা থেকে, মেইন ফাংশন থেকে। এখন যখন কম্পাইলার আমাদের এখানে মেইন ফাংশন থেকে কম্পাইল করা শুরু করবে, তখন দেখবে যে আসলে মেইন ফাংশনের ভিতরে কিছু নাই, এবং যখন দেখবে যে মেইন ফাংশনের ভিতরে কিছু নাই, তখন আসলে ওর এক্সিকিউশন করা শেষ হয়ে যাবে। আচ্ছা, আমি যদি এই অবস্থায় রেখে এখন কোডটাকে রান করি, সেক্ষেত্রে দেখেন আউটপুটটা কী পাচ্ছি আমরা। সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো আউটপুট পাচ্ছি না, বাট আমাদের কিন্তু এখানে ফাংশন ছিল, ফাংশন থাকা সত্ত্বেও কিন্তু আমরা এখানে কোনো আউটপুট পাচ্ছি না। কারণ কি, কম্পাইলার যখন কম্পাইলার করা শুরু করছে তখন আসলে সেই মেইন ফাংশনের ভিতরে কিছু পায়নি। ওকে, সো এই ফাংশনটাকে আমাদের কি করতে হবে, এই মেইন ফাংশনের ভিতরে কল করতে হবে। ওকে, তো আমরা কি করব, জাস্ট এই ফাংশনের নামটা ধরে আমরা এখানে এটাকে নিয়ে আসব। ওকে, তাহলে এই যে ফাংশনের নামটা এখানে নিয়ে আসলাম, এটাকে বলা হয় কি, কল করা। তার মানে এই ফাংশনটা আমাদের এক জায়গায় রাখা আছে এবং এটাকে আমরা মেইন ফাংশনের ভিতরে কল করলাম। ওকে, এখন যদি আমরা এটাকে রান করি, তাহলে দেখেন আমরা কিন্তু সেম আউটপুটটা পাচ্ছি, তাই না? ওকে, এখন আমি আগে যেটা বলেছিলাম, যদি আমাদের এই সেম কাজটা
আমাদের 5 থেকে 7 বার করা লাগতো, সেক্ষেত্রে কিন্তু আমাদের বারবার এই কোডটাকে রিপিট করা লাগতো। এখন কিন্তু আমাদের সেটা করতে হবে না। আমরা কি করতে পারি, যদি আমরা এখানে 5 বার আমরা এই ফাংশনটাকে কল করে দিই, তাহলেই কিন্তু আমাদের সেম কেসটা হয়ে যাচ্ছে। ওকে, চাইলে আমরা এখানে এটাকে এইভাবে 3 বার কল করে দিতে পারতেছি। তো দেখেন আসলে কোডটা কতটা মিনিমাইজ হয়ে গেল। তো আসলে এইটা হলো ফাংশন ইউজ করার সুবিধা। তো দেখেন যে এই সেম কোডটা কিন্তু আমাদের তিনবার এক্সিকিউশন হয়েছে, কারণ আমরা এখানে 3 বার কল করছি, তাই না? ওকে, তাহলে আমাদের প্রথম যে টাইপটা ছিল বা প্রথম যে বৈশিষ্ট্য ছিল একটা ফাংশনের, যে নো রিটার্ন টাইপ নো আর্গুমেন্ট। তো দেখেন এই ফাংশনটা কিন্তু কোনো রিটার্ন টাইপ নেই, এবং আমি অলরেডি বলেছি যে ফাংশনে কোনো রিটার্ন টাইপ থাকে না সেখানে আমরা ভয়েড ইউজ করে থাকি। ওকে, এবং দেখেন এই ফাংশনের এই প্যারেনথেসিসের ভিতরে আসলে কোনো আর্গুমেন্ট নাই, তাহলে এই ফাংশনটাকে আমরা নো রিটার্ন টাইপ নো আর্গুমেন্ট বলতে পারি। ওকে, এখন যদি আমরা অন্য একটা ফাংশন এখানে তৈরি করি, এবং এই ফাংশনের আমাদের রিটার্ন টাইপ থাকবে না, তো চাইলে আমরা এখানে ভয়েড ইউজ করতে পারি। আর ভয়েড ইউজ না করলে আসলে বাই ডিফল্ট একটা ভয়েড থাকে। ওকে, তো আসলে আমাদের ভয়েড লিখতে হয় না ডাটার ক্ষেত্রে। সো চাইলে আমরা এখানে একটা ফাংশনের নাম লিখতে পারি যে সাম নাম্বার। ওকে, এবং এই ফাংশনের কাজটা কি, যে দুইটা নাম্বার সে কি নেবে, আর্গুমেন্ট নিবে, এবং ওই দুইটা নাম্বার সে যোগ করে প্রিন্ট করবে। ওকে, এখন যেহেতু আমাদের এই ফাংশনটা হলো কি নো রিটার্ন টাইপ উইথ আর্গুমেন্ট টাইপের, তার মানে এখানে আমাদের কোনো রিটার্ন টাইপ নেই, বাট আমাদের দুইটা আর্গুমেন্ট থাকবে। এবং আর্গুমেন্টে আমরা প্রথমে বলতে পারি যে ইন্টিজার এ, এরপরে বলতে পারি যে ইন্টিজার বি। ওকে, এরপরে আমাদের দুইটা কার্লি ব্র্যাকেট থাকবে। এরপরে আমরা যে কাজটা করব, এই এ এবং বি কে যোগ করব। তাহলে আমি এখানে বলতেছি যে এ প্লাস বি, এবং এই দুইটা যোগ করার পরে আমাদের যে ফলাফলটা আসবে সেটা আমরা আরেকটা ভেরিয়েবলে স্টোর করব। সো আমি এখানে বলতেছি যে ইন্টিজার রেজাল্ট। ওকে, এবং সর্বশেষে চাইলে আমরা এই রেজাল্টটাকে এখানে প্রিন্ট করতে পারি। ওকে, তাহলে আমি আরেকবার রিপিট করি যে এখানে কি হচ্ছে, যে আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করলাম সাম নাম্বার নামে, এবং এই ফাংশনে কোনো রিটার্ন টাইপ নাই। চাইলে আমরা এখানে ভয়েড লিখতে পারি, এবং ভয়েড না লিখলে আসলে বাই ডিফল্ট একটা ভয়েড থাকে। ওকে, এবং এই ফাংশনে দুইটা আর্গুমেন্ট আছে, ইন্টিজার এ এবং ইন্টিজার বি, দুইটা আর্গুমেন্ট, এবং এই দুইটা ভ্যালুকে আমরা এখানে যোগ করে একটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করলাম, এবং লাস্টে সেই ভেরিয়েবলটাকে আমরা এখানে প্রিন্ট করলাম। ফাইন, এখন আমাদের কি করতে হবে, আমাদের এই যে সাম নাম্বার এই ফাংশনটাকে আমাদের মেইন ফাংশনের ভিতরে কল করতে হবে, তাই না? সো আমরা এখানে বলবো যে সাম নাম্বার, এবং এইখানে দেখেন আমাদের কিন্তু দুইটা ভ্যালু যাচ্ছে, কারণ কি এই সাম নাম্বার আসলে দুইটা ভ্যালু রিসিভ করে, একটা হলো এ আর একটা হলো বি, দুইটা হলো কি আর্গুমেন্ট। তাহলে আমাদের এর জন্য আমাদের এখানে একটা ভ্যালু পাঠাতে হবে, এবং লাইক অ্যাজ বি এর জন্য আমাদের এখানে একটা ভ্যালু পাঠাতে হবে। তো যদি আমরা এখান থেকে বলি যে এর মানটা হবে 100 এবং বি এর মানটা হবে আমাদের 200, তাহলে কি হবে, এই যে 100 সেটা আসলে আমাদের এই এর মধ্যে আসবে, এবং এই যে 200 এটা আমাদের বি এর মধ্যে আসবে, এবং এই দুটো যোগ করে আমরা একটা ফলাফল পাবো। ওকে, সো যদি আমি এখন রান করে ফেলি, তাহলে দেখেন আমাদের দুইটা যোগ করে কিন্তু আউটপুট 300 চলে আসছে। ওকে, তাহলে এইটা ছিল আমাদের কি নো রিটার্ন টাইপ উইথ আর্গুমেন্ট টাইপের। এখন যদি আমরা চাই যে আমরা এখানে উইথ রিটার্ন টাইপ উইথ আর্গুমেন্ট করব, তাহলে সেটা আমরা করতে পারি। এটা করার জন্য আমাদের কি করতে হবে, আচ্ছা তার আগে আরেকটা বিষয় আমরা বাদ রেখে আসছি, সেটা কি, যে উইথ রিটার্ন টাইপ নো আর্গুমেন্ট, এটা আমরা এখনো দেখি নাই, সেটা আমরা দেখে ফেলি। তো আমি এখান থেকে এটাকে বাদ দিয়ে দিই এখান দিয়ে, বা আমরা চাইলে এখানে আরেকটা ফাংশন তৈরি করতে পারি।
এখানে আমরা বলতে পারি এটা যেহেতু কি হবে উইথ রিটার্ন টাইপ, তো আমাদের রিটার্ন টাইপটা কি হবে ইন্টিজার টাইপের হবে। তো আমি বলতেছি এখানে যে ইন্টা, এবং এখানে একটা ফাংশনের নাম হবে। তো ফাংশনের নাম দিচ্ছি আমি যেমন সাবট্রাক্ট নাম্বার, এবং এখানে আমরা কোনো আর্গুমেন্ট রিসিভ করব না, এবং সিম্পলি আমরা এখানে কি করব এই ফাংশনের ভিতরে দুইটা স্ট্যাটিক ভেরিয়েবল নিব। একটা হলো ইন্টিজার a ইকুয়াল টু 200, এবং আরেকটা আমি ভেরিয়েবল নেব যে ইন্টিজার b ইকুয়াল টু কত 100। ওকে, এবং এই দুইটা ভেরিয়েবলকে আমি কি করব বিয়োগ করব কি a মাইনাস b, এবং এটাকে আমরা একটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করব। তো চাইলে আমরা এখানে বলতে পারি যে ইন্টিজার রেজাল্ট ইকুয়াল টু a মাইনাস b, এবং সর্বশেষে আমরা জিজ্ঞাসা করব যে এই যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে আমরা এখান থেকে রিটার্ন করে দিব। তো আমি এখানে বলতে পারি যে রিটার্ন রেজাল্ট। ওকে, তো এতক্ষণ আমরা এখানে কি করছিলাম খেয়াল করেন যে রেজাল্টটা আমরা সরাসরি এখানে প্রিন্ট করে ফেলছি, আমরা কিন্তু এই রেজাল্টটাকে আর রিটার্ন করি নাই। ওকে, বাট এখানে আমরা কি করেছি যে আমরা এই রেজাল্টটাকে আমরা এখান থেকে রিটার্ন করে দিয়েছি। তো রিটার্ন করার মানে এইটা বোঝায় যে যখন আমরা এই ফাংশনটাকে কোথাও কল করব তখন এই ফাংশনটা আমাদের একটা ভ্যালু রিটার্ন করবে, এবং সেই ভ্যালুটা হবে ইন্টিজার টাইপের। ওকে, এখন যদি আমরা এই ফাংশনটাকে আমাদের মেইন ফাংশনের ভিতরে কল করি, এখানে আমরা বলতে পারি যে সাবট্রাক্ট নাম্বার, এবং এখানে কোনো আর্গুমেন্ট রিসিভ করবে না, এবং এই ফাংশনটা কি করবে একটা ভ্যালু আমাদেরকে রিটার্ন করবে, এবং যে ভ্যালুটা আমাদেরকে রিটার্ন করবে সেই ভ্যালুটা আমাদের এখানে রিসিভ করতে হবে, এবং রিসিভ করার জন্য আমাদের কি প্রয়োজন হবে একটা ভেরিয়েবল প্রয়োজন হবে। তো আমরা এখানে একটা ভেরিয়েবল নিতে পারি যে ইন্টিজার রেজাল্ট বলতে পারি, সমস্যা নেই রেজাল্ট, কারণ এই যে রেজাল্ট এটা হলো আমাদের এই ফাংশনের ভিতরে। তো চাইলে আমরা এখানে সেম নামে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো। ওকে, এখন এখান থেকে যে আউটপুটটা আমরা পাচ্ছি সেই আউটপুটটা কিন্তু আমাদের এখন এই রেজাল্টের ভিতরে আছে, কারণ কি এখান থেকে যে আউটপুটটা আসতেছিল রেজাল্টের ভিতরে সেই রেজাল্টটাকে আমরা কিন্তু এখানে রিটার্ন করে দিয়েছিলাম, এবং সেই ভ্যালুটা কি করছি আমরা এখন এই রেজাল্টের ভিতরে আমরা স্টোর করছি। এখন যদি আমি এখানে প্রিন্ট করি যে প্রিন্ট রেজাল্ট, তাহলে আমাদের এই ভ্যালুটা এই রেজাল্টের ভ্যালুটা আমরা এখানে দেখতে পারবো। ওকে, এখন যদি আমি এটাকে সেভ করে প্রিন্ট করি, দেখেন চলে আসছে কিন্তু 100, তার মানে 200 থেকে 100 বিয়োগ করলে আমাদের 100 থাকে। এরপরে সর্বশেষে আমাদের যে ফাংশনের ক্যারেক্টার বা বৈশিষ্ট্য হতে পারে সেটা হলো কি যে উইথ রিটার্ন টাইপ উইথ আর্গুমেন্ট। তার মানে একটা ফাংশনের আমাদের রিটার্ন টাইপও থাকবে এবং আর্গুমেন্টও থাকবে। ওকে, তো আমি এটাকে এখান থেকে মুছে ফেলতেছি। ওকে, সো এখন দেখেন যে এই ফাংশনটা কিন্তু অলরেডি আমাদের আর্গুমেন্ট আছে, বাট এটা কিন্তু আমাদের রিটার্ন টাইপ নাই। তো চাইলে এটাকে আমরা কী করতে পারি, এখানে একটা রিটার্ন টাইপ বলতে পারি। ওকে, এবং আমরা এখন কি করব যে আমরা যে ফলাফলটা এখানে পেলাম যোগ করার পরে এই ফলাফলটাকে আমরা এখানে রিটার্ন করে দিব, রিটার্ন রেজাল্ট। ওকে, তাহলে এই ফাংশনটার আমাদের রিটার্ন টাইপও আছে এবং আর্গুমেন্টও আছে। এখন যদি আমরা এই ফাংশনটাকে এখানে কল করি, আমরা অলরেডি দেখেছি যে একটা ফাংশনে যদি এখানে আমাদের আর্গুমেন্ট থাকে তাহলে আমাদের ততগুলো আর্গুমেন্ট এখান থেকে পাস করতে হবে। এই যে এখানে রিসিভ করতেছে এটাকে বলবো আমরা আর্গুমেন্ট, আর এখান থেকে আমরা পাঠাচ্ছি এটাকে আমরা বলবো প্যারামিটার। ওকে,
সো আমরা কি করলাম, এখান থেকে প্যারামিটার পাঠালাম, এখানে আর্গুমেন্ট রিসিভ হলো, এরপরে কাজ করার পরে আমরা এখান থেকে রিটার্ন করলাম এবং যে ভ্যালুটা রিটার্ন হলো সেই ভ্যালুটা আমরা এখানে রিসিভ করব। তো এখানে আমরা বলতে পারি যে ইন্টিজার আউটপুট। ওকে, এরপরে চাইলে আমরা এই আউটপুটটাকে আমরা এখানে প্রিন্ট করতে পারি। ওকে, তাহলে দেখেন এই যে এখান থেকে পাঠাচ্ছে তো কত 100, 200 যোগ হয় আমার হচ্ছে কত 300। তো আমি এখান থেকে ভ্যালুটা চেঞ্জ করে ফেলি যে 1000 প্লাস 200, তাহলে কি হবে, আউটপুটটা পেয়ে গেলাম। ঠিক আছে, তো এরকম চাইলে আসলে আমরা ফাংশনগুলোকে ব্যবহার করতে পারি। আপনারা যদি একবার প্র্যাকটিস করেন তাহলে আসলে বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন। সো আসলে আমি বোঝানোর চেষ্টা করছি যে একটা ফাংশনের কী কী বৈশিষ্ট্য হতে পারে। আপনাকে ঠিক মতো বুঝতে পেরেছেন? কারো কোনো প্রশ্ন আছে? ওর ফাংশন কিভাবে ব্যবহার হয় এটা তো আমরা মানে আপনি যেভাবে দেখাইছেন বুঝতে পারতেছি। বাকি এটার তো মূল ইউজটা যখন আমরা মানে প্রজেক্ট ইমপ্লিমেন্ট করবো তখন ফুললি বুঝতে পারবো, তাই না ভাই? হ্যাঁ, তখন অবশ্যই বুঝতে পারবেন, বাট এখন কনসেপ্টটা বুঝতে হবে যেটা ফাংশনের কী কী বৈশিষ্ট্য হতে পারে, এটুকু বুঝতে জি পারছেন জি না? জি 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 জি। ওকে, ঠিক আছে। তাহলে আমরা চলে যাব নেক্সট নেক্সট পার্টে। সো এখানে দেখেন, আমি প্রথমে বলছিলাম কি যে পজিশনাল আর্গুমেন্ট, এই বিষয়টা কি বলছিলাম। পজিশনাল আর্গুমেন্ট মানে কি, এখানে দেখেন যে আমাদের এ বি, আমাদের কিন্তু দুইটা এখানে আর্গুমেন্ট আছে। চাইলে আমাদের কিন্তু এখানে আরও একটা আর্গুমেন্ট হতে পারে যে ইন্টিজার সি, তাই না, তিনটে হতে পারে। বাট এখানে দেখেন এটা ইরর পাচ্ছি, কি বলতেছে যে 3 পজিশনাল আর্গুমেন্ট এক্সপেক্টেড বাই সাম নাম্বার বা 2 কাউন্ট। ওকে, তার মানে যে আমাদের এই সাম নাম্বার 3টা পজিশনাল আর্গুমেন্ট সে এক্সপেক্ট করতেছে, বাট আমরা এখান থেকে 2টা পাঠাচ্ছি। ওকে, তাহলে আমাদের কিন্তু এখান থেকে 3টে পাঠাতে হবে। যদি আমাদের এখানে যতগুলো আর্গুমেন্ট থাকবে ততগুলো ভ্যালু কিন্তু আমাদের এখান থেকে পাঠাতে হবে। তো আমরা এখানে পাঠিয়ে দিচ্ছি 500। ওকে, এখন দেখেন যে এই যে 1000 এটা কিন্তু আমাদের এর ভিতরে আসতেছে এবং এই 200 এটা কিন্তু আমাদের এই বির মধ্যে আসতেছে এবং 500 এটা কিন্তু আমাদের সির মধ্যে আসতেছে। তার মানে আমরা এখানে যে পজিশনে রাখতেছি সেই পজিশনে কিন্তু আমাদের ভেরিয়েবলের এসে আমাদের ভ্যালুগুলো স্টোর হচ্ছে, তাই না? বাট যদি আমরা চাই যে আমরা এরকম পজিশন রাখবো না, আমরা নেম ধরে ধরে আমরা ডেটাগুলো পাস করব, সেটা আমরা করতে পারবো। সেটা করার জন্য কী করতে হবে, আমাদের নেমড আর্গুমেন্ট ইউজ করতে হবে। সেক্ষেত্রে আমাদের এই যে প্যারেনথেসিসের পরে এখানে একটা কার্লি ব্র্যাকেট ইউজ করতে হবে এবং এখানে আমাদের আর একটা কার্লি ব্র্যাকেট ইউজ করতে হবে। এখন এখানে দুইটা বিষয় আছে, দেখেন আমরা কিন্তু এখানে ইরর পাচ্ছি। ওকে, তার মানে যখন আমরা এখান থেকে ভ্যালুগুলো পাঠাবো তখন এটা কিন্তু নাল হতে পারে। তার মানে এটা এইটা বোঝাচ্ছে যে আমরা কিন্তু এতক্ষণ পর্যন্ত দেখলাম যে এখানে যদি 3টা ভেরিয়েবল থাকে, মানে 3টা আর্গুমেন্ট থাকে, তাহলে কিন্তু আমাদের থেকে এখান থেকে 3টাই ভ্যালু পাস করতে হবে। বাট যদি আমরা নেমড আর্গুমেন্ট ইউজ করি সেই ক্ষেত্রে আমাদের কিন্তু 3টাই পাঠানো আমাদের বাধ্যবাধকতা নেই। ওকে, চাইলে আমরা এখান থেকে একটা পাঠাতে পারি। আচ্ছা, সেক্ষেত্রে একটা বিষয় আছে, দেখেন যে এইখানে আমাদেরকে বলতে হবে রিকোয়েস্ট, কারণ কি এটা আমাদের নাল হতে পারে। আর যদি নাল হয় সেক্ষেত্রে বাই ডিফল্ট ভ্যালু আমাদের এখানে সেট করতে হবে। যদি আমরা এখানে রিকোয়েস্ট না করি তার মানে আমাদের এখান থেকে ভ্যালুটা পাঠাতে হবে না। ওকে, সাপোজ আমি একটু দেখিয়ে দিচ্ছি। সাপোজ আমি বলতেছি যে এই যে ইন্টিজার এ এটা হলো রিকোয়ার্ড এবং ইন্টিজার বি এটা হলো আমাদের রিকোয়ার্ড বাট এখানে যে ইন্টিজার সি এটা আমাদের রিকোয়ার্ড না। তাহলে যদি আমাদের রিকোয়ার্ড না হয় সেক্ষেত্রে আমরা এখানে বাই ডিফল্ট 12 বলতে পারি, জাস্ট দিলাম। ঠিক আছে, এখন দেখেন যদি আমি এখানে বলি যে বি ইকুয়াল টু হবে আমাদের 20, এরপরে এ ইকুয়াল টু হবে আমাদের 100। ওকে, এখন খেয়াল করেন
যে এখানে কিন্তু আমার তিনটে ভ্যালু আছে, একটা হলো এ, একটা বি এবং একটা সি। বাট এখান থেকে কিন্তু আমি পাঠাচ্ছি আমরা দুইটা, একটা বি পাঠাচ্ছি, একটা এ পাঠাচ্ছি, এবং এই যে সি এর মানটা এটা কিন্তু আমরা এখান থেকে পাঠাচ্ছি না। কারণ কি? কারণ হলো এটাকে আমরা রিকোয়ার্ড বলি নাই। আর যেহেতু এটা রিকোয়ার্ড বলি নাই, তার মানে কি এটা যে পাঠাতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। ওকে, বাট যেগুলোকে আমরা রিকোয়ার্ড বলেছি সেগুলোকে আমাদের এখান থেকে পাঠাতেই হবে। যদি আমি এখান থেকে এটাকে কেটে দিই তাহলে কিন্তু আমি একটা এরর পাবো। কারণ কি? এ হলো আমার কি রিকোয়ার্ড, তার মানে এর যে ভ্যালুটা সেটা আমাদের এখান থেকে পাঠাতেই হবে। ওকে, তো আমরা আবারও এখানে এর ভ্যালুটা বলতেছি যে 50, আর এখানে সি যেহেতু রিকোয়ার্ড না সেহেতু সি এর মানটা আমার বাই ডিফল্ট এখানে বলতে হবে। কারণ কি? যদি আমি এখান থেকে সি এর মানটা না পাঠাই তাহলে বাই ডিফল্ট মান কোনটা হবে, বাই ডিফল্ট ভ্যালু কোনটা হবে সেটা আমাদের এখানে সেট করতে হবে। কারণ কি? আমার কিন্তু এই সি এর মানটা চাইলে কিন্তু আমি এখন এই ফাংশনের ভিতরে ইউজ করতে পারি। বাট যদি এটা নাল হয়, যদি আমরা এখান থেকে এটাকে না পাঠাই তাহলে তো এটা নাল, আর যদি নাল হয় তাহলে বাই ডিফল্ট ভ্যালু কোনটা হবে সেটা আমাদের এখানে বলতে হবে। ওকে, আর যদি আমরা এখান থেকে সি এর মানটা পাঠাইয়ে দিই তাহলে তাহলে এই বাই ডিফল্ট আর কাজ করবে না। আমরা এখান থেকে যেটা পাঠাবো সেই ভ্যালুটা আমাদের এই সি এর মধ্যে স্টোর হবে। আর যদি আমরা এখান থেকে না পাঠাই তাহলে বাই ডিফল্ট যে ভ্যালুটা থাকবে সেটা আসলে মূলত কাউন্ট হবে। ওকে, এবং এখানে আরেকটা মজার বিষয়, এতক্ষণ পর্যন্ত আমরা দেখতেছিলাম যে আসলে আমাদের পজিশন ফলো করতে হচ্ছে, বাট এখন কিন্তু আমরা পজিশন ফলো করতেছি না। এখানে দেখেন প্রথমে এ, বাট আমরা কিন্তু প্রথমে এখানে বি ইউজ করতেছি, আবার এখানে সেকেন্ড হলো বি, সেকেন্ডে কিন্তু আমরা এ ইউজ করতেছি। ওকে, এখন আমাদের পজিশন এখানে ফলো করতে হচ্ছে না এই কারণে, কারণ আমরা বলে দিচ্ছি যে আমাদের ভ্যালুটা কোন আর্গুমেন্টের ভিতরে যাবে। এখানে কিন্তু আমরা বলে দিচ্ছি যে আমাদের এই 20 যাবে বি এর মধ্যে, এবং এখানে 50 যাবে আমাদের এর মধ্যে, এবং 100 যাবে আমাদের সি এর মধ্যে, যার কারণে আমাদের এই পজিশনটা ফলো করতে হচ্ছে না। ওকে, এখন যদি আমরা এখান থেকে এ প্লাস বি প্লাস সি করি এবং এটাকে যোগ করলে আমরা চাচ্ছি যে সাপোজ আমাদের এ বিটা হবে মাইনাস। ওকে, কন্ট্রোল এস সেভ, তাহলে দেখেন আমাদের কিন্তু আউটপুটটা চলে আসছে। ওকে, আমাদের এ আর সি হলো যোগ ছিল, এবং এ আর সি কত আমাদের 120, সরি এ আর হলো আমাদের সি, তার মানে 150, 150 থেকে আমাদের 20 বিয়োগ হয়েছে 130। ঠিক আছে, তাহলে চাইলে আমরা আসলে এইভাবে নেমড আর্গুমেন্টের মাধ্যমে আমরা ভ্যালুগুলো পাস করতে পারি। ওকে,